নমস্কার। ইতিহাস কথা ডিএন টিভির পক্ষ থেকে এই ইতিহাস কথায় আজকের 2021 সালের 1 জানুয়ারি এই তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অনেক দিক থেকে। তার মধ্যে যে সবিশেষ উল্লেখযোগ্য যে বিষয়গুলো নিয়ে রয়েছে, খুব স্বল্প পরিসরে তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা মেতে উঠতে চাই। 1 নম্বর হচ্ছে, আজকে এই 1 জানুয়ারিতে দেশপ্রেমিক বা দেশব্রতী হিসাবে যদি আমরা বলতে পারি অত্যুক্তি হবে না, বিজ্ঞানীদের মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, ওনার জন্মদিন। তো সত্যেন্দ্রনাথ বসু একটা বিকল্প ধারার বিজ্ঞানী ছিলেন। এই ভারতবর্ষের বুকে বিজ্ঞান শিক্ষা প্রসারের ক্ষেত্রে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, বাংলা ভাষায় বিজ্ঞান শেখা, এই বিষয়গুলো সৃষ্টিকর্তা হিসাবে যে দাবিদার, উনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু। গাণিতিক এবং পদার্থবিজ্ঞানের একজন প্রথিতযশা বিজ্ঞানী হিসাবে চিহ্নিত। উনি অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে অনেক গবেষণা কাজ করেছেন। ওনার সম্পর্কে ছোট্ট একটি গল্প রয়েছে যে উনি একদিন ইউনিভার্সিটিতে যখন পড়াচ্ছিলেন, পড়ানোর পর মনে হলো, আরে আমি তো ভুল পড়ালাম, ভুল হয়ে গেছে। এবার ভুলটাকে নিয়ে চিন্তা করতে করতে উনি দেখলেন, না, একদিকে তো সে ভুলটা ভুল নয়, এটাও সঠিক। উনি তাই এই বিষয়টাকে নিয়ে একটা জার্নালে লিখে দিলেন। আমরা দেখলাম যে সেই লেখাটার উপরে রয়্যাল সোসাইটি বা অন্যান্য যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণায় নিমজ্জিত, তারা বলেন ভুলই, ভুল কখনো শুদ্ধ হতে পারে না। তারপরে উনি মেনে নিতে পারছিলেন না বিষয়টা। উনি আইনস্টাইনকে সম্পূর্ণ বিষয়ে লিখে পাঠালেন। আইনস্টাইন কি করলেন, ওটাকে উনি আবার দেখলেন যে হ্যাঁ, সঠিক বিষয়, তাই উনিও সেই চিঠি পাঠিয়ে দিলেন। পরবর্তী সময় দেখা গেল এই আইনস্টাইন অর্থাৎ বুশ আইনস্টাইন পরিসংখ্যান বিষয়ক যে গবেষণাটা, সেটা প্রতিষ্ঠা লাভ করল, সঠিক হল, বিভিন্ন ভাষায় সেটা অনুবাদিত হল। কাজেই সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান চর্চাকে বাংলা ভাষাতে নিয়ে আসার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, এটা বিশাল ব্যাপার। উনি বলেছিলেন যে যারা বলে যে বাংলা ভাষায় বিজ্ঞান শেখা যাবে না, হয় তারা বাংলা ভাষাটাই জানেন না, নতুবা ওনারা বিজ্ঞানকেই বোঝেন না, এই উক্তি উনি করেছিলেন। তো এই সত্যেন্দ্রনাথ বসু পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার উনি করে গেছেন। উনি কর্মজীবনে আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি এবং বিশ্বভারতী ইউনিভার্সিটি, এই তিনটার মধ্যে উনি সান্নিধ্য লাভ করেছিলেন। প্রথমত যেটা বললাম যে আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে ওনার গভীর সম্পর্ক ছিল। রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রফুল্লচন্দ্র রায়, মেরি কুরি প্রমুখ মনীষীদের সঙ্গে থাকার ফলে ওনার মধ্যে শুধু বিজ্ঞান চর্চা নয়, একটা ভাষা সাহিত্যের বিষয়ও তার সঙ্গে যুক্ত হয়ে গেল। উনি খুব ভালো সাহিত্যিকও ছিলেন বটে। উনি অনুশীলন সমিতির একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। স্বাধীনতা আন্দোলনে ওনার যথেষ্ট ভূমিকা ছিল। উনি সশস্ত্র বিপ্লবী যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কিভাবে বিপ্লবকে পরিচালিত করা যায়, ভারতের স্বাধীনতা আন্দোলনকে সফল করার লক্ষ্যে, সেদিকে ওনার যথেষ্ট
গুরুত্ব উনি দিয়েছিলেন। বিজ্ঞান পরিচয় একটা সাহিত্য পত্রিকা, সেটা উনি পরিচালনা করতে শুরু করলেন। উনি সঙ্গীত সাহিত্যে আন্তরিক আগ্রহী, বিশেষ প্রীতি ছিল তার মধ্যে, এবং রবীন্দ্রনাথ তার এই সাহিত্য চেতনাকে সমৃদ্ধতর করার লক্ষ্যে নিজের বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থ যেটা তাকে উৎসর্গ করেছিলেন। আমরা দেখেছিলাম অন্নদাশঙ্কর রায় তার জাপানে ভ্রমণের যে কাহিনী বইটি, সেটাও সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেছিলেন। আমরা দেখলাম সুধীন্দ্রনাথ দত্ত তার অর্কেস্ট্রা কাব্যগ্রন্থটা সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেছিল। তো সেদিক থেকে আমরা বুঝতে পারি যে উনি কত বড় প্রতিভাবান ব্যক্তি ছিলেন, কত বড় দেশবৃত্তি উনি ছিলেন। শিক্ষায়তনে জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় উপদেষ্টা হিসাবে তাদেরকে পেয়েছিলেন। উনি অনেক ছাত্রছাত্রীকে ডক্টরেট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছিলেন, বিশেষ করে পূর্ণিমা সিংহ, পার্থ ঘোষ, শিবব্রত বন্দ্যোপাধ্যায়, ওনাদেরকে। ওনারা পিএইচডি পেয়েছিল ওনার আন্ডারে। এছাড়াও ওনার অনেক কৃতি ছাত্র ছিল, যেমন মণিলাল ভৌমিক, লীলাবতী ভট্টাচার্য, অসীমা চট্টোপাধ্যায়, রতনলাল ব্রহ্মচারী, এসব বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা ওনার সান্নিধ্যে শিক্ষা লাভ করেছিল। উনি তার পরিচিতি যেটা হয়েছিল, ভুল যেটা বলছিলাম, সেদিক থেকে শিক্ষা লাভ করে নতুন আবিষ্কারই হয়ে গেল। বোস আইনস্টাইন ঘনীভবন, বোস আইনস্টাইন পরিসংখ্যান, বোস আইনস্টাইন বন্টন, বোস আইনস্টাইন অনুবন্ধ, ভূষণ গ্যাস, আদর্শ বসু সমীকরণ, ফুটন গ্যাস, এগুলো ছিল তার পরিচিতির মূল কারণ। সত্যেন্দ্রনাথ বসুর পরিচিতি সেগুলো যথেষ্ট সার্থকতা লাভ করেছিল। উনি অনেকগুলো পুরস্কার পেয়েছিলেন, তার মধ্যে পদ্মবিভূষণ, ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, এই পুরস্কার উনি পেয়েছিলেন। আমরা দেখেছিলাম যে সত্যেন্দ্রনাথ বসুর ডাক টিকিট, ওনার ছবি দিয়ে ডাক টিকিট প্রকাশ করা হয়েছিল। উনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের পদার্থবিজ্ঞান শাখার সভাপতি ছিলেন। 1994-এ কংগ্রেস সভাপতিও ছিলেন। লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো হয়েছিলেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ক্যালকাটা ইউনিভার্সিটি, এলাহাবাদ ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিল। 1959 সালে ভারত সরকার জাতীয় অধ্যাপক হিসাবে তাকে মনোনীত করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে দেশিকোত্তম পুরস্কার প্রদান করা হয়েছিল। ভারত সরকার তাকে পদ্মবিভূষণ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ে পদ সৃষ্টি করেছিল, যে পদের নাম হচ্ছে সত্যেন বসু অধ্যাপক পদ, সত্যেন বসু অধ্যাপক পদ হিসাবে। 1886-তে কলকাতা শহরে তার নামে সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্র নামক একটি গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। কাজে আজকের দিনে তার যে কাজগুলো, সেই কাজগুলোকে পাথেয় করে সামনে এগিয়ে নিয়ে গিয়ে আমরা কাজ করতে পারি, সেদিকে আমাদের দৃষ্টি নিয়ে যাওয়ার প্রয়োজন বলে আমি মনে করছি। পাশাপাশি আজকে আরো একজনের বিখ্যাত জন্মদিন, বিখ্যাত ব্যক্তির জন্মদিন, সেটা হচ্ছে অদ্বৈত মল্লবর্ধন। 1 জানুয়ারি 1914-তে ওনার জন্ম হয়েছিল। উনি বাঙালি ঔপন্যাসিক এবং সাংবাদিক। আমাদের কাছে ওনার একটি পূর্ণাঙ্গ উপন্যাস, একটিমাত্র পূর্ণাঙ্গ উপন্যাসে উনি রচনা করেছিলেন, সেটার নাম হচ্ছে তিতাস একটি নদীর নাম। এটা 1956-তে সে প্রকাশনা পেয়েছিল। বাংলা সাহিত্যের চিরস্মরণীয় এবং অমর প্রতিভা স্বীকৃতি উনি দিয়েছিলেন। সর্বপ্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। উনি অত্যন্ত গরিব লোক ছিলেন এবং গরিব লোক বলেই উনিও গরিবদের প্রতি, গরিবদের সংস্কৃতি, গরিবদের চাল চলন, শিক্ষা, ওনাদের আরও বেশি কি করণীয় প্রয়োজন, প্রশাসনিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে তাদেরকে উন্নতির লক্ষ্যে কী করা প্রয়োজন, এই সবগুলো বিষয়কে নিয়ে সেই মালস শ্রেণীর লোকদেরকে নিয়ে
এই তিতাস একটি নদীর নাম লিখেছিলেন। এটা লেখার পর এটা এত বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, চিত্র পরিচালক ঋত্বিক ঘটক তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটিকে সিনেমাতে নিয়ে যান, এবং সিনেমাতে নিয়ে যাওয়ার পর এই তিতাস একটি নদীর নাম ওনার লেখককে তার পরিচিতি এত বেশি সমৃদ্ধতর জায়গায় গিয়ে পৌঁছে গেছে যে তিতাস একটি নদীর নাম হয়ে গেছে একটা বিখ্যাত উপন্যাস। আমরা মানিক বন্দ্যোপাধ্যায় 40-এর দশকে মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের পাশাপাশি বুদ্ধদেব বসু তাদের সঙ্গে এই অদত্ত মূল্যবর্ধনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো এবং তাদের যৌথ উদ্যোগে সম্পাদনায় এক পয়সায় একটি সিরিজ আকারে একটি গ্রন্থ প্রকাশ হলো এবং সেখানে অদত্ত মূল্যবর্ধনের ভূমিকা ছিল একটা বিশাল দৃষ্টি আকর্ষণীয় ঘটনা। তো উনি যে কাব্যগুলো লিখেছিলেন তার মধ্যে তিতাস একটি নদীর নাম, এক পয়সায় একটি, সাদা হাওয়া, সাগর তীর্থে, নাটকীয় কাহিনী, দল বেঁধে গল্প গ্রন্থ, এক পয়সার একটি যেটা, রাঙামাটি এবং জীবন তৃষ্ণা একটি অনুবাদ, লাস্ট ফর লাইফ, এই গ্রন্থগুলো উনি রচনা করেছিলেন। এছাড়াও বহু শিশু সাহিত্য উনি রচনা করেছেন। বহু কৃচ্ছ সাধন, হাড় ভাঙা পরিশ্রম করে অনেক টাকা, যেটা খুব পরিশ্রমের যে টাকা, সেই টাকা দিয়ে ওই মালুপাড়ার শিশুদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি টাকা খরচ করতেন। কিশোরদের জন্য, মালুপাড়ার উন্নতির জন্য ওনার মনটা কেঁদে উঠত। উনি চিরযুবক ছিলেন, উনি যথেষ্ট বেশি, ওনার নিজের কোনো খরচা নেই, সবগুলো খরচা বিলিয়ে দিতেন, যা রোজগার করতেন সব বিলিয়ে দিতেন। এই ছিল অদত্ত মূল্যবর্ধনের ভূমিকা। এবং আমরা দেখেছিলাম যে উপেন্দ্রবাবু সম্পাদিত শিক্ষিত বিধবা প্রফুল্ল ওনাকে মালুপাড়ার শিশুদেরকে ঘরোয়া শিক্ষা ব্যবস্থায় উনি শিক্ষা প্রদান করতেন। সেদিক থেকে প্রফুল্লকে অর্থনৈতিকভাবে উনি সাহায্য করতেন যেন ওই মালুপাড়ার শিশুদেরকে উনি প্রতিনিয়ত শিক্ষা চালিয়ে যান তার লক্ষ্যে। ওনার মৃত্যুর পর ওনারকে আবক্ষ মূর্তি ওনার বাড়িতে স্থাপন করা হয়েছিল। উনি যা বলতাম যে অত্যন্ত পরিশ্রম করে টাকা রোজগার করতেন এবং সেই টাকা মালুপাড়ার শিশুদের জন্য উনি ব্যয় করতেন। উনি প্রফুল্লকে টাকা দিয়ে সাহায্য করতেন যেন মালুপাড়ার শিশুদেরকে সে প্রতিনিয়ত শিক্ষা চালিয়ে যায়। তার সঙ্গে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় যেটা ছিল সেটা হচ্ছে প্রচুর বই কেনা এবং বই পড়া ছিল ওনার একমাত্র প্রধানতম শখ। এবং এই শখের কারণে ওনার কাছে প্রচুর পরিমাণে বই তৈরি হয়েছিল। সেই বইগুলো আমরা পরবর্তী সময়ে দেখলাম যে রামমোহন লাইব্রেরিতে সেই বইগুলো তুলে দেওয়া হয়েছিল ওনার মৃত্যুর পর। এ হচ্ছে অদ্বৈত মূল্যবর্ধন। আমরা আরেকজন কথাশিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা, ওনার জন্মদিন, প্রেমাঙ্কুর আতর্থী। উনি ছিলেন একজন দেশ বিদেশের সাহিত্য অন্যান্য বিষয়ে গভীর পাণ্ডিত্য উনি অর্জন করেছিলেন এবং বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে উনি চলচ্চিত্র জগতে প্রবেশ করলেন এবং পরবর্তী সময়ে উনি অনেকগুলো বই পরিচালনা করলেন এবং ওনার সেই পরিচালনার দায়িত্ব প্রথম শুরু হয়েছিল লাহোরে। কলকাতায় নিউ থিয়েটার্স লিমিটেড যে কোম্পানি, সেখানে উনি চিত্র পরিচালনা শুরু করে দেন। ওনার অনেক বই আমরা দেখেছি, অনেক বিখ্যাত বই, ওনার পরিচালনার বই আমরা দেখেছি। তার মধ্যে বিখ্যাত যেগুলো হচ্ছে তার মধ্যে বিশেষত দেনা পাওনা, কপাল কুণ্ডলা, দীক্ষুল, ভারত কি বেটি, সুধার প্রেম, ইহুদি কি লড়কি, দেনা পাওনা। প্রথমেই বলা হয় যে দেনা পাওনা যে বইটি, এটা বাংলা চলচ্চিত্রের প্রথম স্বভাব চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়েছিল। কাজে দেনা পাওনা সেদিক থেকে বাংলার কাছে স্বভাব চলচ্চিত্র, বাংলা একটি সিনেমা, কাজেই সেদিক থেকে প্রেমাঙ্কুর আতর্থী একটা বিখ্যাত ব্যক্তি হিসাবে আমাদের কাছে রয়ে গেছে। ওনার উল্লেখযোগ্য রচনা আছে আনারকলি 1925-এর রচনা, তখ্ত হাউস যেটা, এটা ওনার রচনা।
বাজিকর সিনেমা দেখেছি আমরা। চাষার মেয়ে 1924-এ সেটা রচনা করেছিলেন। মহাস্তবীর জাতক 3টা খণ্ডে সেটাও উনি প্রকাশ করেছিলেন। তো সেদিক থেকে ওনার যে চিন্তা ভাবনা, আজকের দিনে যেহেতু উনি জন্মগ্রহণ করেছিলেন, কাকতালীয়ভাবেই হোক, ওনার চিন্তাধারা এবং উনি যে জিনিসগুলো আমাদেরকে উপহার দিলেন, আমরা আজকের সেই নববর্ষের দিনে নিউ ইয়ার ডেতে এগুলোকে স্মরণ করে এগিয়ে যাব এই প্রত্যাশা। পাশাপাশি যেটা বলছিলাম, পল্লী কবি জসিমউদ্দিন, উনিও আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পল্লী কবি, ওনার ক্ষেত্রে বলার যথেষ্ট বিষয় রয়ে গেছে, তথাপি আমরা সংক্ষিপ্তভাবে যে কথাটি বলব যে বাংলা সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত একজন বিখ্যাত প্রাণপুরুষ, একটা মাইলস্টোন হচ্ছেন পল্লী কবি জসিমউদ্দিন। বাংলাকে মানে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসিমউদ্দিনের। নকশেকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, অনেক গীতিময় কবিতা। উৎকৃষ্টতম উল্লেখযোগ্য হচ্ছে 21শে পদক বাংলাদেশ সরকার তাকে দিয়েছিলেন 1976-এ। স্বাধীনতা পুরস্কার মরণোত্তরে পেয়েছিলেন উনি। পারফরমেন্স পুরস্কার, প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরমেন্স বলে তাকে পুরস্কৃত করা হয়েছিল। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার উনি পেয়েছিলেন, কিন্তু উনি সেটাকে প্রত্যাখ্যান করেছিলেন। এবং প্রত্যাখ্যানের পেছনে সেটা যেটা বলা হয়েছিল যে উনি বলছিলেন যে শান্তিকামী, শান্তির দেশ, এই শান্তির দেশের মধ্যে যে অশান্ত বিরাজ করছে, তার মধ্য থেকে যে একাডেমি সাহিত্য পুরস্কার, এটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট উপাধি দিয়েছিল। কাজেই পল্লী কবি জসিমউদ্দিনও একটা কৃতি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। কাকতালীয়ভাবে হলেও জসিমউদ্দিনের যে চিন্তা ভাবনা এবং কৃষি আন্দোলন, যেটা নকশেকাঁথার মাঠের মধ্যে যে কৃষি আন্দোলন এটা প্রতিষ্ঠা লাভ করেছিলেন তার ছোট্ট একটি কবিতার মধ্য দিয়ে, সেটা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। সেদিক থেকে আমরা বলবো নিউ ইয়ার্স ডে 2021 একটা গুরুত্বপূর্ণ একটা সূচনা আমাদের কাছে দিয়ে যাচ্ছে, একটা ক্লু আমাদেরকে দিয়ে যাচ্ছে জসিমউদ্দিনকে আমরা নিয়ে যেন এগিয়ে যেতে পারি। পাশাপাশি আজকে 1 জানুয়ারি 2021 এই বিষয় নিয়ে ছোট্টভাবে একটি কথা বলতে চাই যে আমরা অনেকেই বিভিন্নভাবে এটাকে আমরা চিন্তা ভাবনা করি। তো সেই ক্যালেন্ডারের যে জন্ম ইতিহাস, সেই জন্ম ইতিহাসের একটু ছোট বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে প্রায় বলা হচ্ছে 4000 বছর যাবৎ এটা রীতি চলে আসছে এবং চালু হচ্ছে গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার, তার শেষ দিন হচ্ছে 31শে ডিসেম্বর সন্ধ্যায়। এবং সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 31শে ডিসেম্বর সন্ধ্যায় একটা ভোগের আয়োজন করা হয়। এখনো আমরা দেখি আমাদের এতদ অঞ্চলে ছোট্ট শিশুরা থেকে আরম্ভ করে অনেকেই পিকনিক করে থাকেন। এটা কবে থেকে সৃষ্টি হয়েছিল, কেন এই পিকনিক, এটা হয়তো সেই ছেলেরা জানেই না। আমি বলবো যে 99% জানে না কেন এই 31 ডিসেম্বর আমরা পিকনিকে যাচ্ছি। এটা ভোগের আয়োজন করা হতো এবং ভোগকে বলা হতো এটা নিউ ইয়ার্স ইভ। এই শব্দ ইভ দিয়েই 31 ডিসেম্বরকে বলা হতো এবং ওই দিন এটা ভোজের আয়োজন করে সেই ভোজ থেকে পরবর্তী বছরকে স্বাগত জানানো হতো। স্বাগত এই কারণে বলা হতো যে এই বছরটা আসুক, আমরা এই বছর ঈদ করছি, ঈদের মধ্য দিয়ে যে ত্রুটিগুলো বেরিয়ে আসছে, যে সমাজ সংস্কারের ক্ষেত্রে যে অন্ধকার দিকগুলো রয়েছে, যে কালো অধ্যায়গুলো সূচিত হয়েছে, সেগুলোকে বাদ দিয়ে আমরা নিউ ইয়ার্সকে স্বাগত জানাই, তুমি আসো। এবং একটা উৎসব সেটা চলবে প্রথম দিন পর্যন্ত। এই উৎসব এটাকে বলা হয় নিউ ইয়ার সেলিব্রেশন। এটা রেকর্ড পাওয়া যায় যে খ্রিস্টপূর্ব 4th সহস্রাব্দের কাছাকাছি। তাহলে খ্রিস্টপূর্ব 4th সহস্রাব্দে সেই সময়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার কাজ করতো না, সে কাজটা করতো ব্যাবিলিয়ন ক্যালেন্ডারে। তো ব্যাবিলিয়ন ক্যালেন্ডারে আমরা দেখি সেখানে আসলে বৎসরের শুরু হতো বসন্তকাল এবং বলা হতো সে বসন্তকালের যে দিনটাতে দিন এবং রাত্রি সমান সমান, সেই দিনটাই হোক নববর্ষ। সেদিক থেকে ব্যাবিলিয়ানরা তারা সেটা বসন্তকালে, বসন্ত
ঋতুতে, আমরা যে ঋতু বসন্ত ঋতু, বিষুব অঞ্চলে এটা দিন রাত্রি সমান, সেই দিক থেকে ওই দীর্ঘ উপনীত হতো যে তারা ওই দিনটি হবে আমাদের নববর্ষ, দিনটি স্মরণ করে রাখতো তারা। এটাকে বলা হতো আকিতু, আকিতু নামে সেটাকে স্মরণ করা হতো। আকিতু মানে জাঁকজমকপূর্ণ ধর্মীয় উৎসবের আয়োজন। তো ব্যাবিলনীয়দের পৌরাণিক কাহিনীতে আকাশের যে দেবতা, এটা খুব খেয়াল রাখবে যে আকাশের দেবতার সঙ্গে আজকেও আমরা জানুয়ারি মাসের যে সম্পর্কটা, কেন জানুয়ারি মাস দিয়ে শুরু হলো, এটার বিশ্লেষণও তার মধ্যে রয়ে গেছে। যে আকাশের দেবতা মার্দুক, নাম ছিল মার্দুক, আকাশের দেবতা ব্যাবিলনীয়দের কাছে। উনি একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন, রক্তক্ষয়ী যোদ্ধা, এবং উনি যে পিশাচিনী তিয়ামাতকে, তিয়ামাত একজন পিশাচ, সেই তিয়ামাত একটা যুদ্ধ সমুদ্রে বলা হচ্ছে যে যুদ্ধের সমুদ্রে পিশাচিনীকে উনি খুন করেছিলেন, পরাজিত করেছিলেন। সেই যে উৎসব তার নামই হচ্ছে আকিতু, সেই স্মরণ উৎসব, সেটা হচ্ছে 31 ডিসেম্বর। কাজে এই যুদ্ধটা কি, যে ওই বছরে যিনি আমাদের পিশাচ ছিলেন, যিনি সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে খতম করো। ব্যাবিলনীয় রাজাকে মুকুট পরিয়ে দেওয়া হতো ওই দিন। পুরাতন রাজার শাসনের দণ্ডকে প্রতীকীভাবে নবায়ন করা হতো পরের দিন, অর্থাৎ নববর্ষে। রোমান ক্যালেন্ডারকে সূর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে পরবর্তী সময়ে ব্যাবিলনের কাছে জুলিয়াসের যে রাজা, উনি বলেন যে সেটা সঠিক নয়, যে সূর্যকে যদি আমরা চিন্তা ভাবনা করে তার প্রদক্ষিণকে কেন্দ্র করে যদি দিনগুলোকে আমরা মেপে নেই, তাহলে দেখা যাচ্ছে যে সেটা পূর্ণ হচ্ছে না। কাজে উনি কি করলেন, তার মধ্যে 90 দিন যোগ করে দিলেন। 90 দিন যোগ করে আর একটি ব্যাবিলন ক্যালেন্ডার থেকে নতুন একটি ক্যালেন্ডারের জন্ম দিলেন, যে ক্যালেন্ডারের নাম হলো জুলিয়াস ক্যালেন্ডার। সেই জুলিয়াস ক্যালেন্ডারের উদ্ভব হলো বিভিন্ন সভ্যতা, বিভিন্ন দিনপঞ্জি তখন থেকে আলাদা আলাদাভাবে শুরু হয়েছিল। যেহেতু জুলিয়াস সেখানে 90 দিনকে যুক্ত করেছিলেন, অন্যরাও চিন্তা ভাবনা করছে আরো তাদের মতো করে একটা নতুন ক্যালেন্ডার তৈরি করা যায় কিনা। সব সভ্যতার একটা মিল ছিল, অর্থাৎ বছরের প্রথম দিন যেটা করা হতো আগে, সেটা হচ্ছে নবান্নের দিন। যেদিন নবান্ন অর্থাৎ নতুন ফসল তোলার দিন, সেই দিনকে হবে নতুন বর্ষ। সেটা সব দেশে সমান ছিল না, কিছু ব্যতিক্রম ছিল। তো প্রাচীন মিশরীয় বছরের সর্বশেষ বার হচ্ছে নীল নদে যেদিন বান ডাকলো, প্রাচীন মিশরীয় সেটা ছিল মিশরের নীল নদ। সেই নীল নদের বান যেদিন ডাকলো, তার আয়োজন করা হতো নববর্ষে। একটা ছোট্ট সুন্দর একটি ঘটনা, এই যে বান ডাকার সঙ্গে এটাকে কেন নববর্ষ হিসাবে চিহ্নিত হলো, সেখানে একটা নতুন নক্ষত্র, কাকতালীয়ভাবেই হোক আর যেভাবেই হোক, একটা নক্ষত্রের উদয়। এই নক্ষত্রটার নাম হচ্ছে লব্ধক নক্ষত্র। সেই লব্ধক নক্ষত্রের উদয়কাল ছিল। তো আমরা দেখেছিলাম যে চৈনিকরা শীতকালের শেষ হওয়ার পর দ্বিতীয় পূর্ণচন্দ্রের দিন নববর্ষ পালন করত। শীতকাল শেষ হলো, তার দ্বিতীয় যে চন্দ্রটা আসবে, সে পূর্ণচন্দ্র যেদিন হবে সেদিনে হবে নববর্ষ। এভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে আরম্ভ করে দিল। বন ক্যালেন্ডার ছিল মোট 304 দিনের। তাহলে 304 দিন একটা ব্যতিক্রম ঘটলো আজকে। 304 দিনে ছিল বছর এবং মাস ছিল 10টি। তো 10 মাসে 304 দিনে বছর তারা শেষ করল। বছর শুরু বসন্ত বিষুব রেখার দিন ব্যাবিলনীয়দের মতো। আবার দেখলাম আমরা যে ক্যালেন্ডারটি তৈরি করেছিলেন রোমের প্রতিষ্ঠাতা, রোমের অধিষ্ঠাতা যিনি, যাকে বলা হয় রোমিওলাস। এটা খ্রিস্টপূর্ব 8শ শতক। তখন এখন পরে আবার রোমান রাজা পাম্পিলিয়াস কি করলেন, এটা জানুয়ারি মাস, এটা জানুয়ারি আশ, ফেব্রুয়ারি আশ, এই হিসাবে তারা নামকরণ করেছিল। তো সেটা করেছিলেন পম্পিলিয়াস জানুয়ারি আশ, ফেব্রুয়ারি আশ, এই হিসাবে বছরকে শুরু করার চিন্তা ভাবনা করেছিলেন।
অর্থাৎ মাসের নামকরণ যে পৃথিবীর বার্ষিক গতির ফলে বছর সম্পন্ন হয় এক এক বছর 365 দিন। আজকে আমরা সেটাকে আরও সূক্ষ্মভাবে দেখি, 365 দিন 6 ঘন্টা 4 মিনিট এইভাবে ভাগ করে নেওয়া হয়েছিল, যেটাতে আমরা আবার লিপিয়ারও পেয়েছিলাম খ্রিস্টাব্দের মধ্যে। তো এভাবে ক্যালেন্ডারগুলোর জন্ম হচ্ছে। কিন্তু রোমান ক্যালেন্ডারে 340 দিন এটা থাকার কারণে কি হলো, সূর্যের বার্ষিক গতির সঙ্গে তাল মেলানো ব্যর্থ হয়ে গেল। তো শতাব্দীর পর শতাব্দী ত্রুটিপূর্ণ ক্যালেন্ডার ব্যবহার হয়েছিল। তখন প্রখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার 46 খ্রিস্টাব্দে এ সমস্যার সমাধান করার জন্য উনি কি করলেন, যত পণ্ডিত বর্গ তার রাজ্যে আছে, তার দেশের মধ্যে রয়েছে, সব পণ্ডিত বর্গকে ডাকলেন। যারা গণিতবিদ ছিল তাদেরকে ডাকলেন, যারা জ্যোতির্বিজ্ঞানী ছিল তাদেরকে ডাকলেন। তো জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ, বিভিন্ন পাণ্ডিত্যের অধিকারী যারা ছিলেন তাদেরকে ডেকে বললেন যে এটা সংস্কার করতে হবে। তখন সেটা সবাই মিলে একটা চিন্তা ভাবনা করলেন, করে একটা জুলিয়াস ক্যালেন্ডার আমরা পেয়ে গেলাম, যার পরবর্তীতে সংশোধিত রূপ নিয়েছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডারে। এটা মূলত জুলিয়াস ক্যালেন্ডার, এবং সেটা করেছিলেন জুলিয়াস সিজার পণ্ডিত বর্গদেরকে নিয়ে। তো এটা থেকে আমরা একটা শিক্ষা পাই যে যা কিছু ভালো কাজ, যারা এই বিষয়ে পারদর্শী তাদেরকে বসেই এই চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে যে কোনো কাজ সফলতা লাভ করা সম্ভব হয়, যেটা জুলিয়াস সিজার আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার সেটি আজকের দিনে বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। তো জুলিয়াস সিজার বছরের প্রথম দিন হিসাবে বেছে নিলেন, কারণটা মাসটির নাম দেওয়া হয়েছিল দেবতা, তাদের যে দেবতা তার নাম ছিল জানুস। জানুসের নামে উনি সেটা নামকরণ করেছিলেন। এর নামে আমরা জানুয়ারি হিসাবে চিহ্নিত করতে পারি। জানুসের দুটি মাথা বলা হচ্ছে। জানুস যে দেবতা ছিলেন ওনার দুটো মাথা ছিল, একটা সামনের দিকে দেখতে পাওয়া যেত, একটা পেছন দিকে দেখতে পাওয়া যেত। তো জানুস কি সামনের দিকে ওনার দুইটি মাথার পেছনের সব অতীত, পেছনের মাথা দিয়ে উনি সব অতীতকে মনে রাখতেন, অতীতকে দেখতেন, আর সামনের মাথা দিয়ে আগামী ভবিষ্যৎ উনি দেখতে পেতেন বলেই রোমানরা মনে করতেন। তাই জানুস ওনাদের কাছে যে ইতিহাস এবং ভবিষ্যৎ। এই মহান পৌরাণিক দেবতার সম্মানার্থে জানুয়ারিকে বছরের প্রথম মাস এবং 1 জানুয়ারি বছরের প্রথম দিন হিসাবে স্বীকৃতি দেন রোমানরা। তো মধ্যযুগের ইউরোপে খ্রিস্টান নেতারা কিছুদিনের জন্য যিশুর জন্মদিন অর্থাৎ 25শে ডিসেম্বরকে বছরের প্রথম দিন হিসাবে পালন করে। পরবর্তীতে আমরা দেখলাম 1582 খ্রিস্টাব্দে ত্রয়োদশ পোপ যিনি ছিলেন উনি গ্রেগরীয় জানুয়ারি মাসের প্রথম তারিখে নববর্ষের প্রথম দিন হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করলেন, কারণ সেই 25শে ডিসেম্বরকে দিয়ে আবার মেলানো কষ্ট হয়ে গেছে। কাজেই সেই দিন থেকে আমরা নিউ ইয়ার্স একটা উদযাপন আমরা করে থাকি। তবে যে ইতিহাসটা আমরা দেখি যে 31শে ডিসেম্বর সন্ধ্যা, এটা সন্ধ্যাটা বছরের প্রথম দিনকে স্বাগত জানানো, ইয়ার্স ইভ, নিউ ইয়ার্স উদযাপন, সেই হিসাবে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে যে ভোজন করা হতো, ভোজন উৎসব যেটা বলা হয়, সেই ভোজন উৎসব মুখ্যত ছিল একটা সৌভাগ্য লাভের জন্য। সবাই মিলে আমরা এক চিন্তা সামনের দিকে এগিয়ে যাব, এবং সেই সৌভাগ্য হবে তখনই যদি যে সবাই মিলে শূকরের মাংস, শূকরকে বলা হতো অগ্রগতির প্রতীক, তো এই অগ্রগতির প্রতীক যে শূকর, তার মাংস দিয়েই সেটা ভোজন করা হতো, যেটা 31শে ডিসেম্বর। এই জন্যই আমরা নতুন বছরের প্রথম দিনে বিশেষ করে কিউবা, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, পর্তুগাল সহ অনেক দেশে শূকরের মাংস পরিবেশন করা হয়। নেদারল্যান্ড, মেক্সিকো, গ্রিস এগুলো তো পরিবেশিত হয়, এবং সেটা রিং আকৃতির একটা কেক তৈরি করে দেওয়া হয়। আজকেও আমরা দেখি যে নিউ ইয়ার্স কেক বা 31st কেক এগুলো হচ্ছে, কিন্তু তার প্রকৃত ইতিহাসটা হচ্ছে এইভাবে আমাদের কাছে তার সভ্যতার অগ্রগতির পথে একটা ব্রিজ ধরে আমাদের কাছে চলে আসছে।
সুইডেন নরওয়েতে পরিবেশন করা হয় রাইস এবং পুডিং। এবং আমরা দেখি আজকে আমাদের গ্রামাঞ্চলে একটা কীর্তন হয়, যেটাকে বলা হয় বাবা হরির সেবা। এটা একটা ক্ষীর তৈরি করা হয়, সিন্নি তৈরি করা হয়, তার মধ্যে একটা ছোট্ট গাঁজা দিয়ে পুটলা বেঁধে তার মধ্যে দিয়ে দেওয়া হয়। এই গাঁজার পুটলাটা যার ভাগ্যে পড়বে, উনি ভাগ্যবান, উনি আগামী দিনে এই কীর্তনটাকে দেবেন। এই ধরনের একটা রয়েছে, প্রচলিত ধারা আমাদের মধ্যে রয়েছে। ঠিক সেইভাবে আমরা দেখি সুইডেন নরওয়েতে তারা যে কেক তৈরি করতো এবং পুডিং তৈরি করতো, রাইস পুডিং, এই পুডিংয়ের ভিতরে একটা কাঠবাদাম ঢুকিয়ে দেওয়া হবে এবং সেই কাঠবাদাম যার পাতে পড়বে সেই হবে এ বছরের শ্রেষ্ঠ ভাগ্যবান ব্যক্তি, এই হিসাবে তাদের ধারণা ছিল। তো সেই উৎসবটা চলছে। তো আমরা আজকে যেটা বলছি, আমরা যে সন, নিউ ইয়ার একটি সন, এবং খ্রিস্টপূর্ব ব্যাবিলিয়ন, জুলিয়াস সিজার, এই ধরনের ক্যালেন্ডারের মধ্যে আমরা দেখি সনটাকে 3টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, আমরা দেখলাম। এবং সেই ভাগগুলো হচ্ছে, অব্দকে বলা হয় গ্রেগরিয়ান, সনকে বলা হয় আরবি, সালকে বলা হয় ফরাসি। আমরা বাংলা ভাষায় সন হিসেবে বলি, যদি সন হিসেবে বলি, এটা কিন্তু আমাদের বাংলা ভাষা নয়, এটাও আরবি ভাষা। আরবিরা এটা তৈরি করেছিলেন। আমরা অনেক হিন্দু পুরোহিততন্ত্রে এই সনকে নিয়ে গর্ব করি, আমাদের পঞ্জিকায় এই লেখা আছে। উনি হয়তো জানেন না এই সন শব্দটা এসছে আরবি শব্দ থেকে, আরবিদের কালচার থেকে, আরবিদের সংস্কৃতি থেকে। আবার শাল, শালও বলেন, সন শাল, শালটা এসেছে ফরাসিদের থেকে। কাজে আমাদের সৃষ্টি নয়। এই পুরোহিততন্ত্র আপনারা গর্ব করবেন না, ইতিহাসকে ভালো করে জানবেন, তারপর পঞ্জিকার বিধি নিয়ে কাজকর্ম করবেন। আপনারা এই অনুরোধ রাখছি। আমরা বিভিন্ন জায়গাতে দেখছি এই পুরোহিততন্ত্রের কারণে আমাদের সভ্যতার অগ্রগতি পেছন দিকে চলে আসছে। তো সনকে 3টি ভাগে ভাগ করা হয়। এটা বলা হয় হিজরি সন, বাংলা সন এবং ইংরেজি সন। তো ইংরেজি সনকে জানি আমরা, বাংলা সনকে জানি। হিজরি সন, এটা বলা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসমাল্লাহ 662 খ্রিস্টাব্দে মক্কা মোকাররমা থেকে মদিনা মুনওয়ারায় হিজরত করেন। 639 খ্রিস্টাব্দ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আহুর খেলাফতকালীন তারই উদ্যোগে হিজরি সনের প্রবর্তন হয়। সেটা ছিল হিজরতের 17 বছর। সেদিক থেকে আমরা বলতে পারি যে বাংলার সঙ্গে তার এতটুকুই ব্যতিক্রম, আর কিছু নয়। কাজে আজকে আমরা বিশ্বে এই 1 জানুয়ারির দিনে যে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। 1963 1 জানুয়ারিতে আমেরিকায় নবযুগের সূচনা হয়েছিল। সেটা ছিল বৃহস্পতিবার। আব্রাহাম লিঙ্কন ঘোষণা করেছিলেন সব কনফেডারেশনেতে দাস প্রথার অবলুপ্তি। এটা বিখ্যাত ঘটনা। দাস প্রথার অবলুপ্তি ঘটিয়ে দিয়ে নতুন সভ্যতার জন্ম হয়েছিল, এবং সেটা হচ্ছিল যে একটা প্রশাসনিক ব্যবস্থা। 1901 সালে আমরা দেখি